physics, the godfather of universe. তো গতকাল আমি আমার ইলেকট্রোস্ট্যাটিক্সের যে লাস্ট ভিডিও, সেই ইলেকট্রোস্ট্যাটিক্সের লাস্ট ভিডিওর সাথে আমি যেটা করেছিলাম সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ফর্মেশনটা, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মেশন সম্বন্ধে আমি বলেছিলাম যে কীভাবে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ফর্ম করতে পারি, সেটা ফার্স্ট অর্ডার হোক সেকেন্ড অর্ডার হোক, কীভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ফর্ম করতে পারি। তো আজকে আমরা যেটা নিয়ে মেনলি, যে টপিকটা নিয়ে মেনলি আলোচনা করব, সেটা হলো যে কি আমাদের যে মেইন আলোচ্য বিষয় সেটা হলো যে কোনো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা ফার্স্ট অর্ডার হোক বা সেকেন্ড অর্ডার হোক, সেটাকে আমরা কী করে সলভ করবো, সেটা হচ্ছে আমাদের আজকে মুখ্য বিষয় আলোচনা। তো প্রথমেই কথা প্রসঙ্গে বলে রাখি, প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে শুরু করবো, তারপরে সেকেন্ড অর্ডার। তো প্রথমে বলে রাখা ভালো, এই ব্যাপারটা পুরোটাই তোমাদের ম্যাথমেটিক্সের জিনিস। যারা ক্লাস 12-এ পড়ছো তারা ক্লাস 12-এ ম্যাথমেটিক্সে শিখবে, এবং যারা ক্লাস 11-এ পড়ছো তারাও ক্লাস 12-এ যখন উঠবে তখন ম্যাথমেটিক্সে শিখবে। এবং ম্যাথমেটিক্সের মোটের উপর প্রায় তোমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উপরে প্রায় 6টা পার্ট করতে হয়। 6টা পার্টের মধ্যে 5টা পার্টই আমাদের ফিজিক্সে রাখে, আর একটা পার্ট যেটা ম্যাথমেটিক্সের একটু আলাদা অ্যাপ্লিকেশন, যদিও তার মধ্যে ফিজিক্সের কিছুটা লিঙ্ক আছে, এই বললে ভুল কথা, কিছু কিছু জিনিস আমরা ফিজিক্সে পাবো সেখান থেকে। কিন্তু মেইনলি যেটা রাখবে সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে মেইনলি আমাদের যেটা লাগে সেটা হলো ফাংশন, লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই 5টা চ্যাপ্টার আমাদের 11-এও লাগে এবং 12-এও লাগে। ওকে, তো যারা ক্লাস 11-এ পড়ছো তো তারা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে আমি এই সমস্ত প্রত্যেকটা জিনিসের উপরেই আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি, তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই, ইন্টিগ্রেশন পর্যন্ত ভিডিও হয়ে গেছে। তো আজকে আমাদের যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, যে নট ডিফারেনশিয়াল, যে ক্যালকুলাস, সেই ক্যালকুলাসের ওপরে আজকে আমার হবে লাস্ট ভিডিও। ওকে, লাস্ট ভিডিওটা আমার আজকে হচ্ছে ক্যালকুলাসের ওপরে। তো সেখানে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব, এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করার পরে সাথে সাথেই আমি ক্লাস 11-এর যারা পড়ো তাদের জন্য যে নতুন চ্যাপ্টার ভেক্টর, তো শেষের কথাই প্রায় তোমরা আশা করি ভেক্টরের ভিডিও শেষ, যাই হোক। তো এরপরে আমি ওয়ান ডাইমেনশনাল মোশন, যেটা সেই ওয়ান ডাইমেনশনাল মোশন একমাত্রিক গতি যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা সম্বন্ধে আমি আলোচনা করবো। ওকে, ওয়ান ডাইমেনশনাল মোশন একমাত্রিক গতি যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করবো, পড়ো। এবং সেই যে চ্যাপ্টারটা, এবং সেই চ্যাপ্টারে আমি পুরোটাই ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ডিফারেন্সিয়েশনের সাহায্যে এই চ্যাপ্টারটাকে পড়ার চেষ্টা করবো। কারণ এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো, প্রথম চ্যাপ্টার হিসেবে ছিল তোমাদের সিপিও গতি নামক চ্যাপ্টারে ছিল। সেখানে তোমরা বিভিন্ন রকম গতির সমীকরণগুলিকে দুরকমভাবে প্রুভ করেছিল, একটি হলো ম্যাথমেটিক্যালি এবং অপরটি হলো গ্রাফিক্যালি। তো তোমাদের একই জিনিস আবার ম্যাথমেটিক্যালি গ্রাফিক্যালি দুটোই ওই ওয়ান ডাইমেনশনাল মোশনে আছে, কিন্তু যেটা আমরা শিখবো ম্যাথমেটিক্যালি, যেটা সেটা ক্লাস 9 জিনিস, সেটা শেখা হবে না, শেখা হবে না, ওটা আমি শেখাবো না, গ্রাফিক্যালিটা আমি শেখাবো। আর যেটা আমাদের ওই নতুন, যেটা ওই একই জিনিস নতুনভাবে আমাদের প্রুভ আছে, সেটা হচ্ছে এই ডিফারেন্সিয়েশনের সাহায্যে বা ক্যালকুলাসের সাহায্যে আমাদের ওটা নতুনভাবে একটা প্রুভ আছে, যেটা আমরা শিখবো, এবং যেটা শিখতে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রয়োজন হয় বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রয়োজন হয়। তার জন্য এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে শেখা। এবার এই হলো, এবং তাছাড়াও আরও অনেক চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারে আমাদের প্রচুর পরিমাণে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাজে লাগবে, এবং তোমরা সেটা 1 বাই 1 দেখতে পাবে কোথায় কোন চ্যাপ্টারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাজে লাগে। এবং স্পেশালি ভেক্টরে যে পার্টটা আমি স্কিপ করেছি, প্রাস প্রজেক্টাইল, সেই প্রাস বা প্রজেক্টাইল পড়তেও কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাগে। তোমাদের পাঠ্যপুস্তকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছাড়া পড়া, কিন্তু আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে পড়াবো ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগতভাবে এটা ভালো লাগার একটা জায়গা, তার জন্য আমি সেটা পড়াই, এবং আশা করি তোমাদেরও ভালো লাগে। ওকে, এবার আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রসঙ্গে আসি। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মেইনলি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা দুটো উপায়ে সলভ করতে পারি, সরি 4 থেকে 5টি উপায়ে সলভ করতে পারি। এই আমরা কি করতে পারি, 4 থেকে 5টা উপায়ে আমরা এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি। যেটা তোমরা যারা ক্লাস 2-এ পড়ছো তারা ম্যাথমেটিক্সে শিখবে, এবং যারা তোমরা ক্লাস 11-এ পড়ছো তারা তোমরা আগামী বছর ক্লাস 2-এ উঠে এই জিনিসটাকে শিখবে। কিন্তু আমি এই 4টা বা 5টা আলাদা আলাদা নিয়মের সাহায্যে আমি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমি সলভ করবো না।
আমি একটা জেনারেল মেথড আছে, আমি এনি ওয়ান একটা যেটা জেনারেল মেথড, সেই জেনারেল মেথডের সাহায্যে আমি এই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, সেই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করে দেখাবো। আর সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, সেই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটাই মেথড, একটা মেথডেই সলভ করা হয়। তবে হ্যাঁ, সলভের একটু তারতম্য থাকে। তারতম্য মিনস এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা হয়, একটু বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা হয় সেটা মেনলি দু প্রকার হয়, একটা হোমোজেনাস, একটা নন হোমোজেনাস। হোমোজেনাস আর নন হোমোজেনাস মিনস, হোমোজেনাস হচ্ছে যে সমস্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনের, সেটা ফার্স্ট অর্ডার হোক কি সেকেন্ড অর্ডার হোক, তাদের রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল টু জিরো হয়। আবার বলছি, যে সমস্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা ফার্স্ট অর্ডার হোক কি সেকেন্ড অর্ডার হোক, তাদের রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল টু জিরো হয়, সেই সমস্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলে থাকি হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এই সমস্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে সেই 4টে বা 5টে ট্রিটমেন্ট, আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে একটা ট্রিটমেন্ট। কিন্তু যে সমস্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটা নট ইকুয়াল টু জিরো, কোনো একটা কনস্ট্যান্ট হয় বা কোনো ভ্যারিয়েবল টার্ম হয়, সেক্ষেত্রে তাদের যে সলভ করা ট্রিটমেন্ট, সেই সলভ করা ট্রিটমেন্টটা কিন্তু কমপ্লিটলি আলাদা। এবং সলভ করা ট্রিটমেন্টটা কীরকম সেটা আমরা শিখবো অল্টারনেটিং কারেন্ট নামক একটা চ্যাপ্টার আছে ক্লাস 12-এ। সেই চ্যাপ্টারে আমরা সেটা শিখবো যখন কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নন হোমোজেনাস টাইপের হয়। আমি একটা উদাহরণ দিব, আমি একটু পরে দেখতে হবে। নন হোমোজেনাস টাইপের যদি হয় তাহলে পরে তাকে কীভাবে সলভ করা হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো কী করে হয়। সেটা আমি দেখানো হবে অল্টারনেটিং কারেন্ট নামক যে চ্যাপ্টারটা, সেই অল্টারনেটিং কারেন্ট নামক চ্যাপ্টারটাতে আমরা সেটা দেখাবো। সেটা ফার্স্ট অর্ডার হোক বা সেকেন্ড অর্ডার হোক, তাহলে দুজনের ক্ষেত্রেই কি হয়, সলিউশনের মেথডটা এক। যেটা করা হয় একটু ছোট করে বলে দিই, ওই ধরনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে যেগুলো নন হোমোজেনাস হয়, তাদের এক একটা সার্টেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য একটা সার্টেন সলিউশন থাকে। ঠিক আছে, একটা সার্টেন ডিফারেনশিয়াল, যেমন এক একটা রোগের জন্য এক এক রকম ওষুধ, তাই তো, জ্বরের জন্য জ্বরের ওষুধ, সর্দির জন্য সর্দির ওষুধ, পেট ব্যথার জন্য পেট ব্যথার ওষুধ। তেমনই এক একটি ডিফারেনশিয়াল, এক একটি নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা ফার্স্ট অর্ডার হোক বা সেকেন্ড অর্ডার হোক, যাই হোক না কেন, তাদের এক একজনের জন্য এক এক রকম সলিউশন থাকে। এবং সেই সলিউশনটাকে আমরা ধরে নেওয়ার পরে সেখান থেকে আমরা কাজটা শুরু করি। কীভাবে কাজ করি সেটা আমরা অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারে দেখব। তো এখন আমাদের যেটা মুখ্য বিষয় সেটা হলো ফার্স্ট অর্ডার হোমোজেনাস যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা সম্বন্ধে শেখা। তো আমি গতকাল যে জিনিস দুটোতে আমি শেষ করেছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন ফাংশন দিয়ে, সেখান থেকে আমি শুরু করব। সো লেটস ওকে। তো গতকাল আমরা যে জিনিসটা দিয়ে শেষ করেছিলাম সেটা দিয়ে শুরু করি। ফার্স্ট অর্ডার যেটা ছিল আমাদের dydx মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এটা ছিল আমাদের লাস্ট দিনে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা যেটা দেখতে পাচ্ছি, অবভিয়াসলি এর যে রাইট হ্যান্ড সাইডটা সেটা ইকুয়াল টু 0, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হোমোজেনাস। দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলবো, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলে থাকি হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি বলেছিলাম ওয়াইটা হচ্ছে সলিউশন, এবং এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সলিউশন ওয়াইকে বার করা। সো হাউ, কিভাবে, সেটা আমরা এখন দেখব। সো dydx ইকুয়ালস টু y, নেক্সট স্টেপ। তারপরে স্টেপ হবে এই যে এখানে দুটো ভ্যারিয়েবল, একটা y একটা x, আর এখানেও y। এবার তোমাদের y এর যত টার্ম থাকবে, y ওয়ালা যত টার্ম থাকবে, সমস্ত টার্মকে dy এর দিকে নিতে হবে। এটা হচ্ছে এই ধরনের অঙ্ক করার মেইন মেথড। y এর যত টার্ম থাকবে সমস্ত টার্মকে dy এর দিকে নিতে হবে। সেটা dy এর সাথে গুণ হোক বা dy এর সাথে ভাগ হয়ে থাকুক, যেভাবে থাকুক না কেন, সেখানে তোমার নিতে হবে। আর x এর এবং x ওয়ালা যত টার্ম থাকবে বা x বা যেই হোক না কেন, সেটাকে dx এর দিকে নিতে হবে। এটা হচ্ছে মেইন মোড। তাহলে এখানে যেটা হচ্ছে, এই যে y এর টার্মটাকে আমি dy এর দিকে নিই, তাহলে y এর টার্মটা যদি dy এর দিকে আসে, তাহলে ঘটনাটা কেমন দাঁড়াচ্ছে, dy বাই y এভাবে হবে, তাই তো। এবং dx এর টার্মটা, তাহলে এবং dx এর টার্মটা এদিকে চলে যাবে, কারণ এবার dx এর সাথে যেহেতু কেউ নেই, তার জন্য dx কিন্তু পড়ে থাকলো, আর y আর dy নিচে চলে আসলো y, রাইট। এইবার এই যে ফর্মটা, এই তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, dy বাই y ইকুয়াল টু dx। এবার এই ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা কিন্তু খুব পরিচিত ফর্ম। এই ফর্মটা কিরকম পরিচিত ফর্ম, এই ফর্মটা তখনই দেখা যায় যখন আমরা কোনো ফাংশনকে ইন্টিগ্রেট করি। এই ফর্মটা আমরা তখনই দেখতে পাই যখন আমরা কোনো ফাংশনকে
ইন্টিগ্রেট করি তখনই কিন্তু আমরা এই ফর্মটাকে দেখতে পাই, আদারওয়াইজ দেখতে পাই না। তার মানে এখন আমরা কি করবো, বোথ সাইড ইন্টিগ্রেশন করবো। সো ইন্টিগ্রেটিং both sides, so integrating both sides, উভয় পক্ষকে ইন্টিগ্রেট করা হয়, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন dy by y equals to integration dx। এবং এখানে যেটা করা হয়, একটা ছোট্ট কাজ করতে হবে, এখানে সাথে প্লাস সি এখানে লিখে দিতে হবে, যেখানে প্লাস সিটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, বাট যেটা আমরা বলে দিই সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। জেনারেলি আমরা জানি ইন্টিগ্রেশন করার পরে আমরা কি করি, আমরা জেনারেলি ইন্টিগ্রেশন করার পরে আমরা সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটাকে নিয়ে আসি, কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে লাইনে ইন্টিগ্রেট করা হয়, ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে লাইনে আমরা ইন্টিগ্রেট করি সেই লাইনেই আমরা কনস্ট্যান্টকে নিয়ে আসি। তো যেখানে সিটা কি, এখানে সিটা হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নাও integration dy by y, what is integration dy by y? Integration dy by y is ln y, ln means log base e, ln means log base e, তাই তো, সেটাকে সংক্ষেপে ln বলা হয়। আমি লিখে দিচ্ছি log base e x, সাপোজ যদি থাকে তখন সেটাকে আমরা সংক্ষেপে বলে দিই ln x। তোমরা প্রত্যেকে যারা 11 এ পড়ো তাদের ক্যালকুলেটরে লিখবে log, যে বাটনটা log বাটনের পাশে ln লিখে দেওয়া আছে, এই ln মানে হচ্ছে যে লগের বেস e, তাকে বলা হয়। আর ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x প্লাস x প্লাস, ফাইন। এবার আমি যদি লগ তুলি, লগ তুললে কি হচ্ছে, যেহেতু মানে লগ যদি তুলি বা লন যদি তুলি, যেহেতু বেস ই, তার জন্য কি হবে, এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x প্লাস। দ্যাটস ওয়াই y দ্যাটস ইকুয়াল টু ই টু x প্লাস কে লেখা যায় ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার c, ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার c, যেটা আমরা বলতে পারি y equals to e to the power c is nothing but a constant, e to the power c which is nothing but a constant, constant যেটা কেউ নয়, সেটাকে আমরা ক্যাপিটাল A নাম দিলাম, আর এখানে বড় হলো বাকি e to the power x, যেহেতু ক্যাপিটাল A that's equals to e to the power c। তাহলে ফাইনালি যে সলিউশনটা দাঁড়ালো সেটা হলো y that's equals to a e to the power x, y that's equals to a e to the power x, যেখানে এটা হলো একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ভাই এবার তোমরা যদি একটু মনে করো তাহলে দেখতে হবে আমরা y equal to e to the power x এই ফাংশনটার সাহায্য নিয়ে আমরা কিন্তু dy dx minus y equal to এখানে পৌঁছেছিলাম। আমি গতকাল তোমাদের বলেছিলাম যে আমরা যখন নিচ থেকে সলভ করব, আমরা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বার করব, তখন এটা আর সলিউশনের মধ্যে একটু পার্থক্য থাকবে। পার্থক্যটা কিসের? এই কনস্ট্যান্টের পার্থক্য থাকবে, এই কনস্ট্যান্টের পার্থক্য থাকবে, তাই তো, এই কনস্ট্যান্টের পার্থক্য থাকবে। কিন্তু তাই বলে কি এটা আসলে কি ভুল না? কখনই ভুল না। তুমি যদি এটাকে এই মেইন ইকুয়েশনে বসাও, তুমি দেখো dy dx, তুমি যদি dy dx minus y, এই y এর জায়গায় যদি তুমি a to the power x বসাও, এই ঘটনাটা কি দাঁড়াবে? লেটস চেক, আমরা যদি চেক করে দেখি ব্যাপারটাকে। সো ddx of a e to the power x minus y এর জায়গায় আমরা বসাচ্ছি a e to the power x, তাহলে a তো কনস্ট্যান্ট, তাই তো, তাহলে ddx of e to the power x মানে a to the power x minus a to the power x, আমরা লেফট হ্যান্ড সাইডে বসাচ্ছি, কেটে 0, দ্যাটস ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, মিলে গেল। আমরা ভুল নেই, আমরা যে সলিউশনটা পেলাম সেটা কিন্তু সেটা কখনোই ভুল না, একদম ঠিক, তার মধ্যে কোনো রকম কোনো মানে ভুল নেই, ঠিক, তাই তো। তাহলে এটা আসলো কেন? তার কারণটা হলো আমরা এখানে যে ইন্টিগ্রেশনটা করলাম এখানে সেটা ইনডেফিনিট, ডেফিনিট নয়। যদি ডেফিনিট হতো, যদি ডেফিনিটের মধ্যে কোনো কারণে যদি আমরা কোনো একটা কনস্ট্যান্টকে চয়েস করতাম, তাহলে সেক্ষেত্রে এর ভ্যালু আসতে পারত। এখানে কোনো কারণে মেইন ইকুয়েশনে কোনো কারণে হয়তো এই কনস্ট্যান্টের ভ্যালুটা 1 এসেছিল, দ্যাটস ওয়াই আমরা y equal to e to the power x এটাতে কাজ করি। এখানে আমরা যেহেতু ব্যাপারটাকে জেনারেলাইজড ওয়েতে করেছি, জেনারেলাইজড ওয়ে মিন্স আমরা যেহেতু ইনডেফিনিট ইন্টিগ্রেশন করেছি, তার জন্য এখানে কি হলো, এখানে কিন্তু a এই টার্মটা এলো, তো সেটা কিন্তু কোনো ভুল নয় এবং তার প্রমাণ আমি তোমাদের চোখের সামনে দেখিয়ে দিলাম। এটা ঠিক, একদম ঠিক। এবং যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমার সলিউশনে ঠিক করো কিনা তা টেস্ট করার উপায় হচ্ছে এটাই, তুমি এখানে বসাও যে তোমার সলিউশনটা আসলো, সেই সলিউশন যেরকম আমরা অপনয়ন পদ্ধতিতে সলভ করতাম, যে দুটো ভ্যালু বার করার পর যে কোনো ভ্যালুকে যে কোনো কিছু গুড করে দিতাম, দেখতাম যে রাইট হ্যান্ড ওই কোশ্চেন বসানোর পরে রাইট হ্যান্ড সাইডে যে নাম্বারটা সেটা আসলো কিনা, সেটা আমরা দেখি। যদি চলে আসতো তাহলে বুঝতাম ঠিক, অঙ্ক করা ঠিক, যদি না আসতো তাহলে বুঝতাম ভুল। ঠিক একইভাবে এটা করা হয়, যে এই ভ্যালুটাকে আমরা এখানে বসাই, বসানোর পরে দেখি এই রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 চলে আসলো, তাহলে তোমার অঙ্ক ঠিক, আর যদি না আসে তাহলে তোমার অঙ্ক ভুল। হ্যাঁ, তো এবার দেখে নাও জিনিসটাকে।
আরেকটা অঙ্ক করি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। সেটা হলো আরেক ধরনের ফার্স্ট অর্ডারের উপরে dy dx মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়াল টু এরকম টাইপের অঙ্ক, তাহলে আমাদের আরো ভালো হবে। আচ্ছা, কি বলেছিলাম? সো dy dx ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এবার বলছিলাম y এর সমস্ত নামকে dy এর দিকে, x এর সমস্ত নামকে dx এর দিকে দিতে হবে। তাহলে y এর সাথে dy গুণ হয়ে যাচ্ছে এখানে, আর এখানে x এর সাথে dx গুণ হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে কোনো x এর টার্ম নেই, এর মধ্যে কোনো y এর টার্ম নেই, তাই তো? নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড, নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড। এখন যদি উভয়পক্ষে ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? ইন্টিগ্রেশন y dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন x dx প্লাস k। সাপোজ একটা হলো আমরা কনস্ট্যান্ট নাম, এখানে যেটা হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নাও উই নো ইন্টিগ্রেশন y dy মানে কত? y স্কয়ার বাই 2, তাই না? আর ইন্টিগ্রেশন x dx মানে x স্কয়ার বাই 2। ওই যে ফর্মুলা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n x, দ্যাট ইজ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। আর প্লাস c বা প্লাস k এখানে অলরেডি অ্যাডজাস্টেড। আচ্ছা, এবার আমি x স্কয়ার কে যদি নিই, then what we get? Y square minus x square by 2, that's equals to some constant k. Y square minus x square equal to 2, that's equals to some constant k. So what we get? Y square minus x square equal to 2k, that's equals to capital AC. এটা আমরা ক্যাপিটাল এ নাম। So now y square that's equals to x square plus y square that's equals to x square plus a. And what we get? Y equals to what? Y equals to root over of x square plus. This is the solution. So this is the solution of the above differential equation. উপরোক্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এটাই হচ্ছে আমরা এই সলিউশনটা আমরা পেয়ে যাবো। তো তোমরা যদি বাড়িতে এখানে বসাও, অবশ্যই চেক করো, তাহলেও তোমরা ইকুয়াল টু 0 টার্মটা পেয়ে যাবে। তো এইভাবে আমরা এটা করে থাকবো। ওকে, এবার আমি তোমাদের কিছু টাস্ক দিচ্ছি। সেটা হলো তোমরা এটা করতে পারো, তো অবশ্যই করে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আছে, আমার হোয়াটসঅ্যাপে যদি তোমার কাছে আছে তোমরা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে। ওকে, ইনভেন্টরি দুজনকে বলছি। প্রবলেম নাম্বার 1, dy dx মাইনাস প্লাস x square y square equal to 0. Number 2, dy dx plus sin x equal to 0. 3, dy dx plus e to the power y e to the power y e to the power x e to the power y equal to 0. dy dx e to the power x e to the power y equal to 0. Number 4, dy dx, আচ্ছা এটা একটু সোজা করব, y dx বা y e to the power x, dy dx plus y e to the power x equal to 0. Fine, dy dx plus dy dx minus not plus x square by y square equals to 0. 5, dy dx minus e to the power minus x equal to 2. এই পাঁচটা অঙ্ক হোমওয়ার্ক, পাঁচটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই করতে হবে। দেখে নাও খাতায়।
Okay, our next task is to solve the second order differential equation. Very interesting. Second order differential equation. আমি এটা বুঝলাম না থাকলেও তোমরা যারা এখন লিখতে পারোনি তারা আস্তে আস্তে দেখো দেখার সাথে সাথে। So our next topic is second order differential equation. Second order differential equation. So what is the second order differential equation? Okay. So প্রথমে আমরা ইকুয়েশনটা নিই। suppose that d2y dx2 plus not plus but minus x equal to 0. Ever equation d2y dx2 minus x equals to 0. So এই জিনিসটা আমরা লিখতে পারি ddx of dy dx equal to x, ddx of dy dx equal to x এটা এখানে। So d of dy dx that's equals to x dx, d of dy dx that's equals to what? X dx, right? Now integrating both sides. Integrating both sides. Integration d of dy dx that's equal to integration x dx plus c. কি বললাম এই যে dx টাই dx কে কোপাশে নিয়ে গেলাম। So d of dy dx equals to x dx, ইন্টিগ্রেশন করলাম d of dy dx equal to integration x dx plus c. c না লিখে a লিখি, ইটস বেটার। মানে এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। এইবার আমি তোমাদের বলেছিলাম ফর্মুলাতে যে d এর সাথে যাই হোক না কেন, d এর সাথে ইন্টিগ্রেশন d of যাই হোক না কেন, আফটার ইন্টিগ্রেশন সেই টার্মটা ব্যাক করে আসে। লাইক সাচ অ্যাজ যদি d এর সাথে x থাকে, ইন্টিগ্রেশন dx হচ্ছে x, ইন্টিগ্রেশন dy হচ্ছে y। যদি ইন্টিগ্রেশন d of sin x থাকে তাহলে পরেও sin x হবে। ইন্টিগ্রেশন d of log x থাকে তাহলে পরে সেটাই ব্যাক করে চলে আসবে log x হয়ে। মানে d এর সাথে যাই হোক না কেন সেটা ব্যাক করে চলে আসে। এবার এখানে d এর সাথে কি করে আসে? dy dx। Integration d of dy dx is what? This is nothing but dy dx. That's equals to integration x dx is what? X square by 2. আচ্ছা, x square by 2 plus x square by 2 plus 5. বাট আমাদের মোটো হচ্ছে কি বার করা? আমাদের মোটো হলো y বার করা। তাহলে আমরা আবার কি করব? আমরা এখানে আবার করব dy that's equals to x square by 2 dx plus a dx. Now again integrating আবার যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? ইন্টিগ্রেশন dy that's equals to half integration x square dx plus a is a constant integration dx plus b. A of integration constant plus b. Fine. So integration dy is what? Y. That's equals to half into x square dx means x cube by 3 plus a integration dx means ax plus b. Okay, fine. So what will be y? Y equals to x cube by 6 plus ax plus b. X cube by 6 plus ax plus b. So this is the solution. So this is the final solution. Y derivation. Integration x cube by 6 plus ax plus b. It has to be. देखिए ना? Okay, next type is what? Next type এর যেটা হবে সেটা হলো এরকম। The next type is the differential equation. সেটা হচ্ছে এরকম হবে যে d2y dx2 minus sin x equals to 0. Fine. So ddx of
dy dx, that's equals to sin x. So d of dy dx, that's equals to sin x dx. Now integrating. What do we get? Integration d of dy dx, integration sin x dx plus a. Okay, it's a constant. So integration d of dy dx means what? It is dy dx. That's equals to integration sin x dx is what? Minus cos x plus a. Where a is what? Where a is integration constant. Okay, fine. So dy okay, fine. So এখানে dy dx বের হবে। নেক্সট আমার কাজ হচ্ছে আমার y বার করা সলিউশন। So dy equal to minus cos x dx plus a dx plus a dx. Now second integration, integrating. So integration dy minus integration cos x dx plus a integration dx plus b, a integration dx plus b. So integration dy is y, that's equals to minus integration cos x মানে কত? sin x plus a integration dx হচ্ছে ax plus b, তাই তো? integration dx হচ্ছে integration is x plus, so this is the value of y. That is what? Minus sin x plus x plus b. So this is the value of y. Okay, this is the value of y. Fine. This is the solution. Take it up. Okay, I hope that তোমরা বলতে বুঝতে পেরেছো। তো এবার আমি কিছু বেশি দেবো না, অল্প কয়েকটা আমি এখানে দেই, মানে 5 টাকা দুটোর মতো দেবো। নিচে দিচ্ছি না আমি তোমাদেরকে, মোটের উপর 7টা প্রবলেম থাকবে। তো সেকেন্ড অর্ডারে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তো তোমরা টপিকসে বাড়িতে করবে, ঠিক আছে তো? আচ্ছা, তো দেখো প্রবলেম নাম্বার 1, that is d2y dx2 minus cos x equal to 0. Problem number 2, d2y dx2 minus x square equal to 0. আরেকটা দিয়ে দিই, প্রবলেম নাম্বার 3, d2y dx2 minus 1 by x equal to 0. এই দিনে প্রবলেম থাকবে তোমাদের হোমওয়ার্ক, দেখে নাও একবার ভালো করে। ওকে, এবার বলি, তোমরা শুনতে থাকো, আমি বলি। তাহলে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে পার্টটা, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টটা কিন্তু শেষ হয়ে গেল, মানে মোটের উপর আমাদের ক্যালকুলাস পার্টটা হয়ে গেল। হ্যাঁ, যদিও আমি আগেই বলেছিলাম যে আমি শুধুমাত্র যেটা ফিজিক্সের জন্য যতটুকুনি দরকার ততটুকুনি আমি বলবো, তার বেশি আমি কিছু বলবো না, তার বাইরে কিছু বলবো না। ও আরেকটা কথা বলতে, এই যে প্রত্যেকটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে পাচ্ছ, তাদের রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল টু 0, তার জন্য আমি এদেরকে হোমোজেনাস বলবো। এখানে এগুলো হোমোজেনাস, এগুলো হোমোজেনাস। যদি নট ইকুয়াল টু 0 যদি কোনো সংখ্যা হতো বা অন্য কিছু হতো বা কোনো ভ্যারিয়েবল টার্ম থাকতো, তাহলে সেটাকে আমরা বলতাম নন হোমোজেনাস, সেটা এটাই হোক বা এটা হোক, যাই হোক সব ক্ষেত্রে। এবার যেটা কথা বলছিলাম সেটা বলি, যে আমাদের মোটের উপরে যে ক্যালকুলাস, সেই ক্যালকুলাসের আমাদের পার্টগুলো শেষ, আর কিছু বাকি নেই আমাদের ক্যালকুলাস পার্টের মধ্যে। আমি প্রথমেই বলেছিলাম যে আমি যতটুকুনি ফিজিক্সের দরকার ততটুকুনি পড়াবো, তার বাইরে আমি কিছু পড়াবো না, এটা আমি শুরুর দিনই বলে দিয়েছি। আসলে সেটা তোমাদের মনে আছে হয়তো। তো এবার যেটা হবে
সেটা হলো এখন আমাদের ফিজিক্সের যে চ্যাপ্টার সেটা আমরা আগে থাকবো ক্লাস 12 যেরকম চলছিল সেরকম, আর 11 যেরকম সেরকম। আর 11 এর ভেক্টর প্রায় শেষের পথে প্রায়, এবং এরপরে আমি আবার 11কেও একটা ভেক্টরের উপর প্রবলেম শিট দেবো, এবং ভেক্টরের উপর নিউমেরিক্যাল প্রবলেমস চলবে, অনেক রকমের নিউমেরিক্যাল প্রবলেমস চলবে ভেক্টরের উপরে, সেটা তোমরা ভিডিওতে দেখতেও পাবে। এবং যারা 12 পড়ো তাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের উপরেও অনেক নিউমেরিক্যাল প্রবলেমস তোমরা পাবে, এবং আমি প্রবলেম শিট দিয়ে দেবো এই 14 উইকের মধ্যেই। তোমাদের একটা টেস্ট আছে, সেই টেস্টের পরেই আমি হয়ে যাবে, নিয়ে দেবো আমি প্রবলেম শিটটা দিয়ে দেবো, অসুবিধা নেই। এবং 11কেও তাই, 11এরও প্রবলেম শিট আমি তৈরি করছি, খুব তাড়াতাড়ি তোমরা প্রবলেম শিট পেয়ে যাবে ভেক্টরের উপরে, এবং ভেক্টরের প্রবলেম শিট দিকে চলতে থাকবে, আর তার পাশাপাশি আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনটা শুরু করবো। তবে হ্যাঁ, প্রথমে বলে রাখি, আমরা যতটুকুনি বা যে স্পিডে বা যত তাড়াতাড়ি বা যেরকম আমরা কিছু এক্সাম্পল নিয়ে, গুটি কয়েক এক্সাম্পল নিয়ে আমরা এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে শেষ করলাম, এবং আমার মনে হলো মোটের উপর তোমাদের ক্যালকুলাসের উপর একটা ধারণা তৈরি হলো, এবং তোমরা এটা বুঝতে পারলে যে ক্যালকুলাস খুব একটা বিশাল কঠিন জিনিস নয়, আর যতটা নামের মধ্যে যতটা বড় নাম, এমন কিছু অঙ্কগুলো তেমন কোনো কঠিন নয়, কিছু ফর্মুলা ওরিয়েন্টেড, যদি জাস্ট তাও ফর্মুলা বা দুটো চ্যাপ্টার, একটা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফাংশন বা লিমিট, এতে আলাদা কোনো ফর্মুলা নেই। তো ফর্মুলা সেই দুটো চ্যাপ্টারেরই, এবং দুটো চ্যাপ্টারের ফর্মুলা তোমাদের খুব ভালোভাবে তৈরি রাখতে হবে, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কিন্তু একে অপরের অপোজিট। আমি বিশেষ করে 11 স্টুডেন্টদের বলছি একদম অপোজিট। কেন? কারণ যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেগুলো গুণ হয় কনস্ট্যান্ট, সেগুলো ওখানে ইন্টিগ্রেশনে ভাগ হয়ে যায়, এবং ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেগুলো যোগ হয় বা বিয়োগ হয়, সেটা ওখানে যথাক্রমে বিয়োগ বা যোগে পরিণত হয়ে যায়। সেটা তোমরা বুঝতে পেরেছো। তো এই জিনিসটা তোমাদের মাথাতে রাখতে হবে খুব ভালো রকম ভাবে, যে কোথায় কোনটা হচ্ছে। কারণ যেটা হয় সেটা হলো এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ফর্মুলা অঙ্ক যখন অ্যাপ্লিকেশন হয়, অঙ্কের অ্যাপ্লিকেশনের সময় গুলিয়ে যায়। ডিফারেন্সিয়েশনের যে ইন্টিগ্রেশনের ফর্মুলা বসে যায়, ইন্টিগ্রেশনের জায়গায় ডিফারেন্সিয়েশনের ফর্মুলা বসে যায়, এবং এই বিষয়টা যেন তোমাদের না হয় তার জন্য ফর্মুলা খুব ভালো রকমভাবে তৈরি করতে হবে, প্রতিদিন ফর্মুলা দেখতে হবে, একদিনে তো ফর্মুলা মুখস্থ হবে না, ডেইলি ফর্মুলা দেখতে হবে, দুটো চ্যাপ্টারে, এবং সেটাই করতে হবে। এবার এটাই যখন ম্যাথামেটিক্সে তোমরা করবে, ম্যাথামেটিক্সে কিন্তু এই এক একটা চ্যাপ্টার করতে অনেক সময় লাগবে, অনেকটা সময় লাগবে, কারণ অনেক অঙ্ক আছে, ভ্যারাইটিস টাইপের অঙ্ক আছে 10টা চ্যাপ্টারের মধ্যে। কিন্তু তোমাদের যিনি ম্যাথমেটিক্স টিচার, যিনি তোমাদের স্কুলে পড়ান বা যাদের কাছে তোমরা ম্যাথমেটিশন পড়ো, উনি তোমাদের অবশ্যই করাবেন, অনেক সব অঙ্কই করাবেন, এবং তখন তোমার দেখতে হবে যে একটা চ্যাপ্টার শেষ করতে অনেক সময় লাগছে। তবে হ্যাঁ, একটা আউটলাইন আইডিয়া যে হয়ে গেল সেই চ্যাপ্টারটার সামনে এই পার্টগুলোর উপরে, সেটা আমার মনে হয় তোমাদের অনেক অঙ্কগুলো শিখতে অনেক কাজে দেবে, অনেক সুবিধা হবে। তাও অনেক বেসিক থিওরি আছে যেগুলো আমি বলিনি, সেগুলো তোমাদের, এবং আমি শুরুর দিনই বলেছিলাম, তাই সেগুলো বলবো না, বেকার সময় নষ্ট করে লাভ নেই। প্রথমত, দ্বিতীয়ত আমার অত মনেও নেই, মনে থাকলে বলে দিতাম। তো সেক্ষেত্রে তোমাদের যে ম্যাথমেটিক্স টিচার যিনি, সেই ম্যাথমেটিক্স টিচার তোমাদেরকে অবশ্যই বলবেন, এবং থিওরিগুলো সম্বন্ধে, এবং প্রত্যেকটা পার্ট বলে পড়াবেন, বোঝাবেন, অঙ্ক করাবেন। তো সেই বিষয়টা আলাদা ব্যাপার। তো আমরা শুধুমাত্র ফিজিক্সের জন্য যে যতটুকুনি দরকার ঠিক ততটুকুনি আমরা শিখলাম, এবং আগামী চ্যাপ্টার থেকে আমরা এগুলোকে পুরোপুরি কাজে লাগাবো। এবং 12 তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা 11-এর থেকেও ছিল যে কোথায় কোথায় এগুলো লাগে, এবং 12-এও অনেক জায়গাতে লাগবে এই জিনিসটা, বিশেষ করে নন হোমোজেনাস লাগবেই। আর 11-ও দেখতে পাবে যে কোন কোন চ্যাপ্টারে কোন কোন জায়গায় কিভাবে আমরা এই জিনিসগুলোকে কাজে লাগাই। তো আই হোপ চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারলে। এখন খুব ভালো করে ভিডিওটা দেখো, এবং এই অঙ্কগুলোকে করো। প্রথমে ফার্স্ট অর্ডারের ভিডিওটা দেখো, পজ করে ফার্স্ট অর্ডারের অঙ্ক করো, তারপরে সেকেন্ড অর্ডারের ভিডিও দেখো, পজ করো, তারপরে সেকেন্ড অর্ডার অঙ্ক। একবারে ভিডিও দেখে অঙ্ক করতে চাও না, ভুলিয়ে যাবে, তাই তো? পজ করে করো। ওকে, ফাইন, প্র্যাকটিস করে ভালো করে।